নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। গত 1 থেকে 1.5 মাসের মধ্যে ক্রমাগত মহিলাদের গলা থেকে সোনার হার ছিনতাই হচ্ছে জলপাইগুড়ি শহরে। গতকাল একদিনে 3টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। ইতিমধ্যে একজন গ্রেফতার হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। আসাম থেকে দিল্লি নিয়ে যাওয়ার আগে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ এর তৎপরতায় পাচার হওয়ার আগেই এক নাবালিকাকে উদ্ধার করা হলো। গ্রেফতার এক নারী পাচারকারী। এগারো মাসের শিশুর মৃত্যু। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে এই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ধনতলা গ্রামে। 11 মাসের শিশু মৈত্রী রায়কে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা নিয়ে আসেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগে। জ্বর, বমি, সঙ্গে পেটের গণ্ডগোল, এই উপসর্গ নিয়েই 11 মাসের শিশুটি কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা চিকিৎসা শুরু করেন। পরিবারের সদস্যদের অভিযোগ, সম্ভবত স্যালাইন দেওয়ার জন্য এই দুধের শিশুটির পা থেকে মাথা পর্যন্ত প্রায় 30টি জায়গায় ফুটো করার পরেও তার ভেইন পাওয়া যায়নি, এমনটা পরিবারের সদস্যদের জানানোর পাশাপাশি শিশুটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে দেওয়া হয়। রাতেই অসুস্থ শিশুকে নিয়ে প্রায় 60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মৈত্রীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পরিবারের সদস্যদের অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল জলপাইগুড়ি থেকে রেফার করা মৈত্রী রায়কে ভর্তি নেয় না। বাধ্য হয়ে এক প্রকার নিস্তেজ হয়ে পড়া এই শিশুটিকে নিয়ে জলপাইগুড়ি হাসপাতালে আনার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 11 মাসের শিশু মৈত্রী রায়। শুক্রবার রাতে মৃতদেহ নিয়ে জলপাইগুড়িতে ফিরে মৃত মৈত্রী রায়ের মামা প্রীতম বর্মন অভিযোগের সুরে বলেন, শুধুমাত্র চিকিৎসার গাফিলতির কারণে আজ 11 মাসের একটি শিশুকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। আমরা এই ঘটনার তদন্ত দাবি করে অবশ্যই অভিযোগ দায়ের করব। আপনার কে হয়? আমার ভাগ্নি হয়। কি নাম আপনার ভাগ্নির? আমার ভাগ্নির নাম মৈত্রী রায়। বয়স? বয়স 11 মাস। আর বাড়ি কোথায় আপনার? বাড়ি হচ্ছে ধনতলা। ধনতলা বলতে? ক্রান্তি ধনতলা। কি হয়েছিল আসলে, কি কারণ? ওনার অ্যাকচুয়ালি প্রথমে জ্বর ছিল, সম্ভবত নর্মালি জ্বর ছিল, আর একটু লুজ মোশন ছিল, আর 2-1 বার উল্টি করছিল, মানে বমি। তো করাতে আমরা প্রথমে ভাবছিলাম যে জলপাইগুড়ি নিয়ে আসলে ভালো হবে, এখানে তো চাইল্ড স্পেশালিস্ট অনেক আছে। তো নিয়ে আসার পরে এখানে আমরা এমার্জেন্সিতে দেখাই। দেখানোর পর এনারা তো এখানে অ্যাডমিট করেনি প্রথমে, তারপর আমাদের এখান থেকে ছেড়ে দেওয়া হয়। আমরা বাড়ি নিয়ে যাই, এখান থেকে যেগুলো ওষুধ দেওয়া হয়েছিল ওষুধগুলো অ্যাপ্লাই করার পরে আবার উল্টি করতে থাকে, মানে সিচুয়েশান আরও খুব খারাপ হয়েছিল। তারপর আমরা বিকালবেলা আবার নিয়ে আসি এখানে, মানে 6টা 6:30 নাগাদ নিয়ে আসার পরে রাত্রেবেলা অ্যাডমিশন করাই এখানে। করানোর পরে আমাদের হচ্ছে ওনার নার্ভের পাচ্ছিল না, কয়েক জায়গায় ফুটো, মোটামুটি 30 থেকে 40 জায়গায় ফুটো, পা থেকে মাথা পর্যন্ত, 2 হাতে, বগলতলা, মাথায় কয়েকবার ফুটা করার পরও নার্ভ পায়নি। তখন এরা বুঝতে পারছে সিচুয়েশন খারাপ। এখান থেকে আমাদের শিলিগুড়ি মানে ট্রান্সফার করে মেডিকেলে। আমরা এখানে নিয়ে যাওয়ার পরও আমাদেরকে এখানে অ্যাডমিশন করানো হইল না। আমরা এইটাই, সেটা মেডিকেল কলেজ? মেডিকেল কলেজ। এই হসপিটালের কোনো কি গাফিলতি রয়েছে জলপাইগুড়ি? না, এখানে তো বাচ্চাদের নার্ভ পাচ্ছিল না, এত জায়গায় ফুটা করানোর পর হয়তো সেটা ওনার ব্যথার যন্ত্রণায় হয়তো সেরকম কিছু হতে পারে, তো আমরা এখন বুঝতে পারতেছি না। 30 থেকে 40 জায়গায় ম্যাক্সিমাম ফুটা করে। আজকের ঘটনা এটা কালকে এখানে রাত মোটামুটি 12টা থেকে 12:30 নাগাদ হয়েছিল ঘটনাটা। এখান থেকে আমরা রাত 12:30টার দিকে নিয়ে যাই শিলিগুড়ি মেডিকেলে, কিন্তু এখানে আমাদের অ্যাডমিট করানো হয়নি। এই চিকিৎসার গাফিলতির জন্য আমাদের আজকে একটা তরতাজা বাচ্চা আমাদের থেকে চলে গেল। কোথায় আপনাদের বাচ্চা? এখন বাচ্চা এখানে পড়ে আছে। বলছি, কি নাম আপনার? আমার নাম লিটন বর্মন। আরপিএফ এর তৎপরতায় গ্রেফতার করা হলো আরকাঠিকে, উদ্ধার করা হলো পাচার হতে যাওয়া নাবালিকাকে। কাজের প্রলোভন দেখিয়ে দিল্লিতে পাচার করা হচ্ছিল আসামের এক চা শ্রমিকের নাবালিকা কন্যাকে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ এর স্পেশাল টিম। শুক্রবার সকালে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল থেকে চা শ্রমিকের নাবালিকা কন্যাকে উদ্ধার করা হয়। পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় সীতা বরাইক নামে এক মহিলাকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অসহায়তার সুযোগ নিয়ে নারী পাচারকারীর দল যে আজ কতটা সক্রিয়, সেই প্রমাণ আরও একবার পাওয়া গেল। পুলিশ সূত্রে জানা গেছে, সীতা বরাইক এর আগেও এই কাজে যুক্ত ছিলেন। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সীতা বরাইক। তিনি বলেন, এই মেয়েটিকে দিল্লিতে বাসা বাড়িতে কাজ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। মেয়ের বাড়িতে সবই জানে।
ঘটনায় আসাম পুলিশকে খবর দিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ। খবর পেয়ে আসাম পুলিশ রওনা হয়েছে। এই দুজনকে তাদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি রোড স্টেশন থানার পুলিশ আধিকারিক বিপ্লব দত্ত। আমরা আমাদের পুরো এরিয়ার মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে আমরা অ্যাওয়ারনেস করি না। পুরো রেলের মধ্যে আরপিএফ সব জায়গার মোবাইল চুরি, হিউম্যান ট্রাফিকিং, স্টোন পেল্টিংয়ের এগেনস্টে আমরা ডেলি জনসাধারণকে অ্যাওয়ারনেস করি, যাত্রীকে অ্যাওয়ারনেস করি। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। যখনই আমাদের কাছে খবর আসছে তখনই আমরা এর এগেনস্টে যতটা পারি আমাদের তরফ থেকে প্যাসেঞ্জারকে সাহায্য করি। কি বার্তা দেবেন? সকলকে বলবো এই ধরনের যাতে কোনো ট্রাফিকের কোনো লোভে বা আর্থিক লোভে বা কাজের লোভে যাওয়ার আগে একবার বিবেচনা করে বাড়ির গার্জিয়ানকে যাতে নলেজ দেয়, বিনা নলেজে গার্জিয়ানের যাতে ভুল না হয়। এক রাতে জলপাইগুড়ি শহরে পরপর 3টি ছিনতাইয়ের ঘটনা ঘটল। রাতে মাসকলাইবাড়ি, অরবিন্দনগর, এরপর পুরাতন দমকল কেন্দ্র সংলগ্ন শনি মন্দির এলাকা। অরবিন্দনগরের রাস্তায় পায়চারি করছিলেন গৃহবধূ শুক্লা নাগ। এক বেকারির সামনে হঠাৎ বাইকে দুজন এসে তার গলা থেকে ছিনিয়ে নিয়ে যায় হার। এই ঘটনার কিছু সময় পর দ্বিতীয় ঘটনাটি ঘটে। কাজ সেরে নিজের বিবেকানন্দ পাড়ার বাড়িতে ফিরছিলেন বর্ষিয়ান পূর্ণিমা সিনহা। তার গলা থেকেও একইভাবে হার ছিনিয়ে নিয়ে যায় বাইক আরোহী। এরপর শনি মন্দির এলাকায় ওই একই কায়দায় এই কয়েকটি ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে তিনজনই। হার ছিনতাই হওয়া এক মহিলা বলেন, শহরে এ ধরনের ঘটনা হঠাৎ বেড়ে গেছে। আমরা থানায় অভিযোগ করলাম, তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। শহরের অপর বাসিন্দা বলেন, সবাইকে সচেতন হওয়া ভীষণ দরকার। হ্যাঁ, আমার শুনে কি করে হলো আপনার ঘটনা? আমি উকিলপাড়া থেকে কাজ করে এদিকে তেল করতে গেছিলাম স্টেশনের ওখান থেকে এই রাস্তা আসার পথে ওখানে দাঁড়াইছি, শুধু কেবল বাইক থেকে নামবো তখনই হেঁটে যাচ্ছিলেন? না, বাইক স্কুটিতে ছিলাম। আপনি চালাচ্ছিলেন? না, আমার স্বামী ছিল। কতটা কি ছিল? 13 গ্রাম ছিল। 13 গ্রাম? হ্যাঁ। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানি। কি নাম আপনার? ঝুমা চন্দ্র। আর বাড়ি? 5 নম্বর সরকার পাড়া। এই যে এই ধরনের দিনে দুপুরে সন্ধ্যা হতেই এই ধরনের ঘটনা ঘটলো, আপনি কি মানে কি বলবেন? আমি তো এটা বুঝতে পারি নাই না। প্রায় কত টাকার হলো ক্ষতি গেল? কত টাকার ক্ষতি গেল? তাও বুঝলাম না। কত টাকার ক্ষতি গেল? প্রায় তাও 49,000 টাকা বা 50,000 টাকা তখনকার বাজারে গেছে। আবার জলপাইগুড়ি শহরে ফের শুরু হয়েছে ছিনতাইয়ের ঘটনা, কি বলবেন? আপনার এলাকা আজকে হলো? হ্যাঁ, তো প্রথমে যে কেরানিপাড়া হলো জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়। এটা আগে শুরু হয়েছিল, মাঝে বন্ধ হয়ে গেছিলো, আবার নতুন করে শুরু হচ্ছে। প্রশাসনের একটু নজর দিতে হবে আর মানুষকেও সচেতন হতে হবে। এবং ডোর টু ডোর প্রত্যেককে তো আর সিকিউরিটি দেওয়া সম্ভব না, কিন্তু এই জায়গাটা শহরের মধ্যে একদম এই সামনে এই ঘটনাটা ঘটে গেল, অবাক কাণ্ড। আমাদের এলাকায় আগে এরকম হয়নি, প্রথম এরকম যে সন্ধ্যাবেলা প্রায় সবাই এখানে ছিল। এর আগেও একটা আপনাদের কয়েক বছর আগে হ্যাঁ, কয়েক বছর আগে আমাদের এখানে ঘুরেছিল। তারপরে এই এলাকার ছেলেরা বা এলাকাবাসী সজাগ ছিল সবাই, যেরকম যে হলে যাতে ধরা যায় এরকম একটা ভাব পেতে আমরা অনেকবার। কিন্তু অনেক দিন হয়ে গেলে যা হয় সবাই সবার নিজের কাছে ব্যস্ত হয়ে যায়, আর খুব একটা নজর থাকে না, সেই সুযোগই নেয় এরা। হ্যাঁ, শহরে এটা খুব হচ্ছে। এই অল্প দেখে তো মনে হলো, আমাদের যে সিসি ক্যামেরাটা দেখে মনে হলো অল্প বয়সী ছেলে, যারা সব নেশাভান করে যেটুকু মনে হয় তার জন্য এসব কাজে লিপ্ত। তবে ভদ্রমহিলার ক্ষতি হয়ে গেল, গরিব মানুষ এটা শোনাচ্ছেন, আজকের বাজারে অনেক মূল্য। সংসারের একমাত্র ছেলেই মায়ের ভরসা। হঠাৎ করেই এই একমাত্র ছেলে নিখোঁজ। 13 বছরের ছেলেই একমাত্র ভরসা, আর সেই ছেলে হঠাৎ বাড়ি থেকে চলে যায়। ছেলেকে খুঁজে পেতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছেন তার মা। জলপাইগুড়ি শহরে বিভিন্ন জায়গায় খুঁজে চলেছেন মা, তবে মিলছে না কোনোভাবেই তার ছেলের খবর। এই বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায়ও বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে। গত 5 দিন আগে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত কামারপাড়া এলাকার বাসিন্দা সোনালী দাস এবং তার ছেলে বিকাশ দাস এই এলাকায় বসবাস করেন, কিন্তু হঠাৎই তার 13 বছরের ছেলে বিকাশ বাড়ি থেকে বের হয়ে যায়। আজ 5 দিন পার হওয়ার পরেও তার কোনো খোঁজ মেলেনি। এই বিষয়ে বিকাশের মা সোনালী দাস বলেন, আমাদের পারিবারিক কোনো অশান্তি হয়নি, বাড়িতে অভিভাবকও কেউ নেই। আমাকে বাইরে কাজ করতে যেতে হয়, কিন্তু হঠাৎ বাড়ি ফিরে দেখি ছেলে নেই। আত্মীয় স্বজনের কাছেও ছেলের খোঁজ খবর করা হয়েছে, কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই সংবাদ মাধ্যমের কাছে বিশেষভাবে অনুরোধ, এই ছেলের খোঁজ যদি আপনারা পান তবে আমায় সহায়তা করুন। ছেলের নাম কি? ছেলের নাম বিকাশ দাস। কবে কিভাবে হারালো আপনার ছেলে? ছেলে শনিবার থেকে নাই। কেন? শনিবার বিকাল থেকে নাই। কি হয়েছিল হঠাৎ? এটা তো আমি জানি না, আমি তো সারাদিন কাজে থাকি।
কাজের থেকে এই শহর আসলে ওকে পড়াইতে, ওকে বাড়িতেই পড়াইতে আসে। স্কুলে হিন্দি স্কুলে দিছি, রাজবাড়ি হিন্দি স্কুলে। কোন ক্লাসে? হ্যাঁ, তো হঠাৎ চলে গেল, কোনো কি বাড়ির সাথে কোনো ঝামেলা? আমি তো ছিলামই না, আমি তো নাইট করি, বেশিরভাগ নাইটই থাকে, নাইটই করি আমি, কম ভাগই বাড়িতে আসি। দুপুরবেলা আসছি, রান্নাবান্না করে রেখে গেছি, তখন ছিল খাওয়া দাওয়া করছে। বিকালে যখন 5:30টার দিকে শহর আসে, বলে যে কাকিমা ফোন করে বলছে, কাকিমা ও তো নাই। আমি কি কেন তালা মারা? বলে হ্যাঁ তালা। আমি কি থাক তাহলে মেলা টেলা লাগছে, মেলা টেলাতে গেছে ঘুরতে, ঘুরে ফিরে চলে আসে। আইসে দেখেন নাই? আসে তবে 8টার দিকে। কয়দিন হলো আজকে নিয়ে? আজকে নিয়ে তো হলো তোমার 7 দিন হলো। খোঁজ খবর নিয়েছেন চারিদিকে? হ্যাঁ, পুরা মানে কাজ ছাইড়ে ওকেই খুঁজাখুঁজি করছে। বয়স কত? 13 বছর। তো বাবা কি করে? বাবা না, তার কি করবেন এখন এই মুহূর্তে? আমি তো করবো যে খুঁজাখুঁজি করে যদি পাওয়া যায় তাহলে ভালো। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে তো জানাইছে, পুলিশের কোনো সে 7 দিন থেকে খুঁজাখুঁজি করছে। আপনার নাম? আমার নাম সোনালী দাস। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। বর্ষার আগেই বিপর্যয় মোকাবিলার পরিকাঠামো নিয়ে তৎপর জলপাইগুড়ি জেলা প্রশাসন। বর্ষার সময় কাজ করে এরকম মোট 35টি দপ্তরের পরিকাঠামো কি রয়েছে তা নিয়ে সব তথ্য জমার নির্দেশ দিয়েছে সাব ডিভিশনাল দপ্তর জলপাইগুড়ি। তথ্য আসার পর সব দপ্তরকে নিয়ে বৈঠক হবে বলে খবর। উল্লেখ্য, প্রতি বছর বর্ষার সময় জলপাইগুড়ি সাব ডিভিশনের একাধিক এলাকা প্লাবিত হয়। বিপর্যয় মোকাবিলায় কাজ করার জন্য একাধিক দপ্তর থাকলেও পরিকাঠামোর অভাবে দপ্তরের কর্মীরা অনেক সময় ঠিকভাবে কাজ করতে পারেন না। বর্ষার সময় সিভিল ডিফেন্সের সদস্যদের বড় ভূমিকা থাকে। জলবন্দী বাসিন্দাদের উদ্ধার করা থেকে শুরু করে একাধিক কাজ করতে হয় তাদের। উদ্ধারের কাজ করতে গেলে প্রয়োজন বোট, লাইফ জ্যাকেট, দড়ি, টর্চ সহ বিভিন্ন সামগ্রী। এ কারণে সিভিল ডিফেন্সের পরিকাঠামো কী রয়েছে আর কী কী দরকার, এই সব তথ্য লিখিতভাবে জানাতে বলা হয়েছে। সেচ দপ্তর কতটা প্রস্তুত সে বিষয় নিয়েও জানতে চাওয়া হয়েছে। এছাড়া পূর্ত দপ্তর, পুরসভার কী কী পরিকাঠামো রয়েছে এসব তথ্যও চাওয়া হয়েছে। এছাড়াও যেসব এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে সেখানে বন্যা দুর্গতদের থাকা ও খাবারের কী ব্যবস্থা থাকবে এসব জানতে বলা হয়েছে। সব দপ্তরকে বিপর্যয় মোকাবিলার জন্য আলাদা প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজি চক্রবর্তী বলেন, এখন লোকসভা ভোটের আদর্শ আচরণবিধির জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সব দপ্তরের পরিকাঠামো ও প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা, বিপর্যয় ব্যবস্থাপন সম্পর্কে কোন কোন দপ্তর কী কী কাজ করছেন সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তারপরে কোন দপ্তর কী ধরনের কাজে কী অগ্রগতি আছে সেগুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে। সিভিল ডিফেন্স তো বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, বিপর্যয় মোকাবিলা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। কমিউনিকেশন প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। প্রত্যেকটা দপ্তরের নিজস্ব ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করতে বলা হয়েছে। তারপরে আমরা কম্পাইল করব সেগুলোকে, যাতে মনসুনের আগে, বর্ষা নামবার আগে আমরা সবাই প্রস্তুত থাকি। প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেগুলো বুঝিয়ে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। নতুন করে পরিকল্পনা কিংবা নতুন করে কিছু সিদ্ধান্ত? কোনো সিদ্ধান্ত নেই, যেহেতু আমরা আদর্শ আচরণবিধি মেনে চলছি, সুতরাং কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার তো জায়গা নেই। এখন শুধুমাত্র প্রিপেয়ার্ডনেস, প্রস্তুতি কতটা রয়েছে সেটা খতিয়ে দেখা এবং প্রত্যেকটি ডিপার্টমেন্ট যাতে তাদের কাজটা ঠিকমতো করে সেটাকে আবার। সর্বভারতীয় ইউজিসি নেট পরীক্ষায় র্যাঙ্ক 55। মালবাজারের বৃন্দা গোয়েল ক্যান্সারের গবেষক হতে চান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট নেট পরীক্ষায় সারা ভারতে 40,272 জন পরীক্ষার্থীর মধ্যে 55 নম্বর র্যাঙ্ক অর্জন করে মাল ব্লকের ওদলাবাড়ির মুখ
উজ্জ্বল করল বৃন্দা গোয়েল। ওদলাবাড়ি বাজারের বাসিন্দা ব্যবসায়ী পরিবারের লাজুক মেয়ে বৃন্দার অর্জিত সাফল্যে এই মুহূর্তে আনন্দের জোয়ার পুরো পরিবারে। কেমিক্যাল সায়েন্সে নেট দিয়েছিল বৃন্দা, প্রত্যাশা মতোই রেজাল্ট হয়েছে বলে অসম্ভব খুশি ওদলাবাড়ির ডন বস্কো স্কুলের এই প্রাক্তনী। 2017 সালে আইসিএসসি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় 94.2% নম্বর প্রাপ্তির পর শিলিগুড়ি ডিএভি স্কুল থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় 91.8% নম্বর পান বৃন্দা। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে সাফল্যের সাথে বিএসসি উত্তীর্ণ হয়ে আইআইটি ভুবনেশ্বর থেকে 8.9-10-এর মধ্যে সিজিপিএ গ্রেড পেয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে সে। শনিবার সকালে ওদলাবাড়ি বাড়িতে বসে কথা হচ্ছিল বৃন্দার সাথে। অত্যন্ত কঠিন এই নেট পরীক্ষায় সর্বভারতের 40,272 জন পরীক্ষার্থীর মধ্যে 55 নম্বর র্যাঙ্ক অর্জন করার ফলে ইতিমধ্যেই জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেয়ে গিয়েছে লাজুক মেয়েটি। যদিও তার আগেই তার সাফল্যের ঝুলিতে ধরা দিয়েছিল আইআইটি পরিচালিত গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট গেট পরীক্ষাতেও সারা ভারতে 321 নম্বর র্যাঙ্ক। আগামী দিনে আইআইটি মুম্বাইতে মানবজাতির কল্যাণে ক্যান্সার প্রতিষেধক ওষুধ তৈরির গবেষণায় মগ্ন হতে আগ্রহী ওদলাবাড়ির মতন এই ছোট একটি জনপদের গর্ব অত্যন্ত মার্জিত রুচির এই বৃন্দা গোয়েল। বৃন্দার এই কৃতিত্বের পেছনে মূল কারিগর হিসেবে তার পথপ্রদর্শক তথা শিক্ষক দীপাঞ্জন ঘোষের ভূমিকার কথাও অনস্বীকার্য বলে জানিয়েছে বৃন্দা। আর ছাত্রী সম্পর্কে বলতে গিয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ডন বস্কো স্কুলের রসায়নের শিক্ষক দীপাঞ্জন ঘোষও। দীপাঞ্জনের কথায় কেমিস্ট্রিকে ভালোবেসে যেভাবে আত্মযোগ করেছে বৃন্দা, তাতে গবেষণাতেও তার সাফল্য নিশ্চিত। অন্যদিকে পরিবারের মেয়ের লক্ষ্য অর্জনের সাফল্যের পথে কোনো বাধাই যাতে তার মনোযোগ নষ্ট করতে না পারে, সেদিকে সদা সতর্ক বাবা রাজ গোয়েল, মা শকুন্তলা সহ দাদু রামকুমার গোয়েল এবং ঠাকুমা শান্তি দেবী ও কলেজ পড়ুয়া একমাত্র ভাই কৃষ্ণ গোয়েলও। বৃন্দা গোয়েলের সাফল্যে গর্বিত মালবাজার মহকুমার মানুষ। अच्छा रिजल्ट आया, अच्छा लग रहा है सुन के। 1 क्लास से 10 तक अच्छा रिजल्ट है, फिर डीएवी का भी अच्छा रिजल्ट किए है। कहाँ पर पढ़ाई करते थे? डॉन बस्को ओदलाबाड़ी, उसके बाद डीएवी स्कूल सिलीगुड़ी। अभी इतना अच्छा रिजल्ट हुआ, क्या बोलेंगे? बहुत गर्व की बात, अच्छा लग रहा है। बेटी हो तो सबके लिए अच्छा हो। आपका नाम? शकुंतला देवी गोयल। করছে কিন্তু কোনোদিন সেকেন্ড হয়নি এখানে 1 to 10 অবধি। রেজাল্ট সম্বন্ধে কিছু বলুন। না, রেজাল্ট এখন তো খুব ভালোই, আমি যতদূর জানি 8.9 সিজিপিএ হয়েছে এমএসসিতে, কিন্তু ফাইনাল রেজাল্টটা আসে নাই, সেই জন্য অ্যাওয়েটেড আছে রেজাল্ট। আমি দেখি কি হয় ফাইনাল রেজাল্টে। ভবিষ্যতে কি? ভবিষ্যতে প্রফেসর হতে চাইছে, তাই হবে। মানুষের সেবা করবে? হ্যাঁ, তাই সেবা তো করবেই নিশ্চয়ই। কে কে আছে ফ্যামিলিতে? আমার ফ্যামিলিতে আমি, আমার মা, আমার বাবা, আমার মিসেস, আমার 2টা বাচ্চা আছে, একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে। আমার নাম রাজকুমার গোয়েল, मेरा नाम बृंदा गोयल। मैंने क्लास 1 से लेकर 10 तक यहीं उदलाबाड़ी डॉन बॉस्को स्कूल से स्कूलिंग करी है। वहाँ पे मेरी रैंक 1 फर्स्ट सेकंड रहती थी। फिर 11th 12th मैंने डीएवी सिलीगुड़ी से करी है, वहाँ भी मेरा रिज़ल्ट सही था, 91.8% इन साइंस स्ट्रीम। उसके बाद मैंने बीएससी कैलकाटा यूनिवर्सिटी में ज्वाइन करी थी, वहाँ मेरा सीजीपीए 7.9 आउट ऑफ 10 रहा था। उसके बाद मैंने जैम आईआईटी जैम का एग्ज़ाम दिया था, उसमें मेरी रैंक 359 थी, तो मुझे उसके अकॉर्डिंग आईआईटी भुवनेश्वर में एडमिशन मिला था। उसके बाद आईआईटी भुवनेश्वर में मैंने एमएससी करी 2 साल। अभी मेरा रिज़ल्ट अवेटेड है, पर अभी तक मेरे को 8.9 सीजीपीए अवार्ड हुआ है वहाँ पे। मेरी एमएससी जस्ट ख़त्म हुई है अभी। उसके बाद मैंने गेट का एग्ज़ाम दिया था, उसमें मेरी रैंक 321 थी, और नेट के एग्ज़ाम में मेरा जेआरएफ क्वालिफाई हो गया और रैंक 55, ऑल इंडिया रैंक 55 थी। मतलब जूनियर रिसर्च फेलोशिप या। तो अब इसके बाद मेरा प्लान है कि मैं पीएचडी ज्वाइन करूँ कहीं पे। तो मैंने आईआईटी बॉम्बे, आईआईटी दिल्ली में पीएचडी के लिए इंटरव्यू दिया है अभी, पर मैं आईआईटी बॉम्बे को सिलेक्ट करूँगी, तो वो है। उसके बाद फिर पोस्ट डॉक के लिए आपका लक्ष्य क्या है? आपका टू बिकम अ प्रोफेसर, मतलब मेरे को प्रोफेसर बनना है फ्यूचर में। सो फॉर दैट, मतलब उसके लिए मेरे को पीएचडी करनी है। तो पीएचडी करके फिर उसके बाद मैं पोस्ट डॉक ज्वाइन करूँगी किसी फॉरेन यूनिवर्सिटी में, फॉरेन कंट्री में। उसके बाद पोस्ट डॉक करने के बाद मैं इंडिया वापस आके फिर कहीं पे असिस्टेंट प्रोफेसर की तरह ज्वाइन करूँगी। मेरे इस सब अचीवमेंट्स के पीछे मेरी फैमिली है, मेरे टीचर्स हैं, एंड स्पेशली वन टीचर दीपांजन घोष। ही वाज, मतलब वो हमेशा मेरे साथ थे फ्रॉम क्लास 9 से लेके अभी तक भी वो मेरे कांटेक्ट में है। उन्होंने मेरी बहुत हेल्प करी है स्टार्टिंग से।
सो इन लोगों को क्रेडिट जाता है मेरी सक्सेस का। বিনামূল্যে মেডিকেল কনসালটেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সীমা সেবা সদন কেন্দ্রে। এই সংস্থাটি জলপাইগুড়ি শহর ও শহরের বাইরে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য স্থাপন করা হয়েছে। মূলত প্রয়াত শিক্ষিকা সীমা ভাওয়ালের স্মরণে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে সাধারণ মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। আজ ছিল বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য কলকাতা থেকে বিখ্যাত ডাক্তারেরা এখানে এসে চিকিৎসা ও পরামর্শ দানের ব্যবস্থা। এই বিষয়ে সীমা সদন সেবা কেন্দ্রের সম্পাদক অভিজিৎ ঘোষ বলেন, প্রয়াত শিক্ষিকা সীমা ভাওয়ালের স্মরণে এই সদনটি স্থাপন করা হয়েছে। এখানে গরিব মানুষ থেকে সবার জন্যই চিকিৎসা ব্যবস্থা রয়েছে। বিনামূল্যে অনেক রোগের পরীক্ষারও ব্যবস্থা রয়েছে এখানে। আর জলপাইগুড়িতে আমাদের চেষ্টা আছে যে কি এখানে যারা ইনফার্টিলিটি রিলেটেড সমস্যা নিয়ে যারা কাপলসরা আছেন তাদেরকে আমরা কিভাবে সীমার থ্রু দিয়ে মানে খুব কম খরচায় তাদের আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি। আর সেই জন্যেই আজকে আসা, পেশেন্টদের সাথে ইন্টারাকশন করা আর বোঝা বা জানা যে কি এখানে কী কী সমস্যা হচ্ছে কাপলসদের মধ্যে। এটা কি জলপাইগুড়িতে প্রথম হচ্ছে? জলপাইগুড়িতে এটা প্রথম হচ্ছে। এইরকম ক্যাম্প জলপাইগুড়িতে একদমই প্রথম হচ্ছে, প্রথমবারের জন্য হচ্ছে। এবং আমাদের অনুরোধ আপনাদের মাধ্যমে যে জলপাইগুড়ির মানুষ সীমা সেবা কেন্দ্রে আসুন। সীমা সেবা কেন্দ্র আপনাদেরকে সবসময় সেবা দেওয়ার জন্য উপস্থিত থাকবে এবং এখানে ডাক্তারদের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম প্যাথোলজিক্যাল টেস্ট খুব কম খরচায় করা হয়, ইসিজি করা হয়। আমরা যত রকমভাবে পারছি সাহায্য করছি এবং আমাদের এখানে যে ডাক্তারবাবুরা এখন বসছেন, আজকে বসেছেন ডক্টর সংযুক্তা চৌধুরী, উনি আইভিএফ স্পেশালিস্ট এবং গাইনোকোলজিস্ট। এছাড়াও এখানে কার্ডিওলজিস্ট বসছেন ডক্টর বিশ্বদেব বাসু মজুমদার, এখানে বসছেন অঙ্কোলজিস্ট বসছেন ডক্টর নিশানা পাল, এখানে জেনারেল ফিজিশিয়ান বসছেন পৃথ্বীশ মিত্র, পালমোনোলজিস্ট বসছেন ডক্টর দীপালি ভৌমিক, গাইনোকোলজিস্ট এবং শিশুরোগ বিশেষজ্ঞ বসছেন আমাদের নিবিড় কুমার পাল এবং আরও ডাক্তার এখানে বসবেন বলে কথা দিয়েছেন। তারাও এখানে কম ভিজিটে, কম কনসালটেন্সি ফিতে তারা আমাদের এখানে পেশেন্টদের দেখে দিচ্ছেন। আজকেও তো বিনামূল্যে করছে? আজকে একদমই বিনামূল্যে হচ্ছে, যাতে জলপাইগুড়ির মানুষ উপকার পায় আমাদের এখান থেকে। আপনার নামটা? আমি অভিজিৎ ঘোষ। আমাদের এই সীমা সেবা কেন্দ্র যে সংস্থাটি, এটি একটি অলাভজনক সংস্থা এবং আমি এই সংস্থাটির সেক্রেটারি। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে জলপাইগুড়ির শিরিষতলায় পোদ্দার কার ওয়ার্ল্ডে উদ্বোধন করা হলো মারুতি সুজুকির অ্যারিনার। সময়ের সঙ্গে বাড়তে শুরু করেছে চাহিদাও। ক্রেতাদের কাস্টমাইজেশনের চাহিদা পূরণ করতে দুই ধরনের আউটলেট খোলে সংস্থাটি, তারই একটি হলো অ্যারিনা। জলপাইগুড়ির শিরিষতলায় অবস্থিত পোদ্দার কার ওয়ার্ল্ড এখন থেকে রয়্যাল প্ল্যাটিনাম ব্র্যান্ড। গত শুক্রবার থেকে উদ্বোধন করা হয়েছে মারুতি সুজুকি অ্যারিনার। ঝাঁ চকচকে শোরুমের ফিতে কেটে উদ্বোধন করেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত পশ্চিমবঙ্গের বর্ষিয়ান লোকসঙ্গীত শিল্পী, যিনি উত্তরবঙ্গের প্রাচীনতম বাদ্যযন্ত্র সারিন্দা বাদক হিসেবে খ্যাতি অর্জন করেছেন এবং বিগত 8 দশকেরও বেশি সময় ধরে তিনি সারিন্দা পরিবেশন করে আসছেন সেই মঙ্গলাকান্ত রায়, যিনি মঙ্গলা গোসাই নামে বেশি পরিচিত। মঙ্গলাকান্ত রায়ের উপস্থিতিতে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান আরও রঙিন হয়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে সারিন্দার সুর পরিবেশন করেন মঙ্গলা গোসাই। এদিনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট নাগরিকেরা। মারুতি অ্যারিনার শোরুম রয়েছে প্রযুক্তি সমৃদ্ধ পরিবেশে। গ্রাহকদের সুবিধার্থে রয়েছে ইন্টারেক্টিভ ডিসপ্লে এবং বিশেষ ওয়েবসাইটও, যেখান থেকে ক্রেতারা তাদের গাড়ি পছন্দ করে সেগুলো কিনতে পারেন। অ্যারিনা ডিলারশিপে সাধারণত মারুতির প্রচলিত গাড়িগুলো বিক্রি করা হয়ে থাকে। 2016 সাল থেকে পথ চলা শুরু করা পোদ্দার কার ওয়ার্ল্ড থেকে মারুতি সুজুকি অ্যারিনাতে উত্তরণের আনন্দঘন মুহূর্তটিকে অসাধারণভাবে উদযাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। बेसिकली हम लोग अभी 2017 में जलपाईगुड़ी में एक शोरूम खोला था, जहां किसी और का शोरूम नहीं था और काफ़ी बड़ा शोरूम, इनफैक्ट अभी बोला जाए तो पूरा बंगाल में ये सबसे बड़ा शोरूम है। और तब से हम लोग ये यहाँ का जलपाईगुड़ी और जलपाईगुड़ी के सराउंडिंग एरियाज में कस्टमर्स को पूरी अच्छी तरह सर्व कर रहे हैं कि वर्कशॉप भी है, स्पेयर पार्ट सब कुछ अवेलेबिलिटी, और वहाँ से हम लोग एक्सपेंड करते गए वो और भी टेरिटरीज में। लेकिन सबसे बड़ा इम्पोर्टेंट चीज़ होता है कि टेक्नोलॉजी बदलता है, टाइम बदलता है, तो ऑब्वियसली कस्टमर्स का एक्सपेक्टेशंस भी ज़्यादा रहता है और कस्टमर्स का सर्व करने का
ज़रूरत भी हम लोग के लिए ज़्यादा हो जाता है। तो अभी हम लोग मारुति के नॉर्म्स के हिसाब से स्टेट ऑफ द आर्ट फैसिलिटी बनाए हैं, इसको पूरा रेनोवेट करके पूरा मतलब इतना कस्टमर्स के लिए बहुत ज़्यादा सुविधा देने के लिए आजकल मतलब अभी आप जैसे देखेंगे पूरा शोरूम को अभी अच्छी तरह देखेंगे तो बेसिकली सब फैसिलिटीज़ दिया गया है कस्टमर का सुविधा के लिए। कस्टमर कंफर्टेबल नहीं होगा तो कस्टमर हमेशा मतलब कुछ भी डीलिंग करने का मन नहीं करेगा। तो हमारा वो बहुत इम्पोर्टेंट है कि कस्टमर अपना ही घर समझकर इसको ट्रीट करे, और तो उसके लिए हम लोग ने ये सुविधा एक कराया है। আমরা 2016 থেকে জার্নি শুরু করেছিলাম মারুতি অথরাইজ ডিলার পোদ্দার কারওয়াল জলপাইগুড়ি। তা সেখান থেকে আজকে আমরা বিভিন্ন প্যারামিটার ঠিক করে আমরা আজকে রয়্যাল প্ল্যাটিনাম ব্র্যান্ড ইউজ পাচ্ছি আর কি লাস্ট 2 ইয়ার্স ধরে। সেখান থেকে আমরা এই শোরুমটা এরিনা শোরুমে কনভার্ট করি। এরিনা শোরুমে অনেক ফ্যাসিলিটি পাওয়া যায়, আর কাস্টমারদের সবথেকে বেশি ফ্যাসিলিটি এরিনা শোরুমে আছে, সেটা সেলস, সার্ভিস, ট্রু ভ্যালু, স্পেয়ার্স, পার্টস সব দিক দিয়েই আমরা কাস্টমারদের বেশি বেনিফিট দিতে পারি। আর আমাদের শোরুম আজকে উদ্বোধন করলেন শ্রী মঙ্গলাকান্ত রায় মহাশয়, যিনি লাস্ট ইয়ার পদ্মশ্রী পেয়েছিলেন। ওনাকে দিয়ে উদ্বোধন করানোর জন্য আমাদের উদ্বোধন অনুষ্ঠানটা আরও কালারফুল হলো। দেখুন, আমরা জলপাইগুড়ি বা সংলগ্ন অঞ্চলের যারা আছি তাদের কাছে এটা অবশ্যই একটি খুব বড় পাওনা। কেননা দেখুন, আমাদের সেই সুদূর শিলিগুড়িতে গিয়ে এই সমস্ত ব্যাপারগুলো ডিল করা তার থেকে অনেক বেশি সুবিধার জায়গা করে দিল কিন্তু এরা। এই পোদ্দার কার ওয়ার্ল্ড এরা কিন্তু যেভাবে আজকের এই অনুষ্ঠানটিকে মানে সুন্দরভাবে উপস্থাপন করলো, এবং শুধু তাই নয়, আমরা যারা এখানে আসি বা এখান থেকে যারা আমরা বিভিন্ন সময়ে গাড়ি নিয়েছি, আমরা এদের সার্ভিস বলুন বা এদের ব্যবহার বলুন, একটা মানুষ তার অন্য মানুষের কাছে যায় কখন, যখন তার ব্যবহার ভালো থাকে, তার সার্ভিস ভালো থাকে। তো আমরা কিন্তু সেটা এখান থেকে পাই না। আমাদের মতো যারা জলপাইগুড়ি বা সংলগ্ন এলাকার মানুষ আছে, দেখবেন তারা কিন্তু এখানে আসে এবং এখানে এসে কিন্তু তারা কাস্টমার হিসেবে তারা কিন্তু স্যাটিসফাই হয়। আমরা আশা করব আজকের এই শুভ দিনে শুভক্ষণে এই যে প্রথাটা রয়েছে পোদ্দার কার ওয়ার্ল্ডে, সেটা যেন তারা কন্টিনিউ করে, আমরা এটুকুই আশা করব। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। বৃষ্টি না হলেও কিছুটা স্বস্তির আবহাওয়া জলপাইগুড়ি জুড়ে। সপ্তাহের শেষ দিনের আগে জলপাইগুড়ি শহরে সকাল ছিল মেঘলা, আর এই মেঘলা আকাশের জন্য গরমের পরিবেশ থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন জলপাইগুড়ির মানুষ। এদিন আকাশ কালো মেঘে ঢাকা ছিল, চারিদিকের পরিবেশ অনেকটাই ঠান্ডা ছিল, বইছিল ঠান্ডা হাওয়া, তবে বৃষ্টি হয়নি। যদিও এই ঠান্ডার পরিবেশ বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমে গিয়েছিল, তবে ভোর থেকেই আজকের পরিবেশ ঠান্ডা ও মনোরম ছিল। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। গত 1 থেকে 1.5 মাসের মধ্যে ক্রমাগত মহিলাদের গলা থেকে সোনার হার ছিনতাই হচ্ছে জলপাইগুড়ি শহরে। গতকাল একদিনে 3টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। ইতিমধ্যে একজন গ্রেফতার হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।
আসাম থেকে দিল্লি নিয়ে যাওয়ার আগে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ এর তৎপরতায় পাচার হওয়ার আগেই এক নাবালিকাকে উদ্ধার করা হলো। গ্রেফতার এক নারী পাচারকারী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার।